ওকে, এরপরে আর কোনো সূত্র সম্ভবত বাকি নাই। এই যে এখানে 3/2 কেটি, এটা আছে একটি অণুর গতিশক্তি। এটা মনে রাখলেই আমাদের বাকিগুলা এখানে মনে রাখতে হবে না। যেমন এখানে 3/2 আছে, ধরো এটা আমি লিখে দিচ্ছি। যেমন আমরা তো এখানে দেখলাম যে একটি অণুর গতিশক্তি, এটা হচ্ছে 3/2 কেটি, যেখানে কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, তো এখন যদি একটি অণুর এই গতিশক্তি এটা হয়, তাহলে আমাদের যদি বলে এনটি অণুর গতিশক্তি, তো এটা কি হবে? 3/2 এন কেটি। এখন আমাদের এগুলা বইয়ে যদিও এগুলো সূত্র হিসেবে দেওয়া আছে, তো এগুলো সূত্র হিসেবে ভিন্নভাবে মনে রাখার দরকার নেই। তো তোমার জাস্ট একটা সূত্র মনে রাখলে হচ্ছে একটি অণু। তারপর এখন তোমাকে একটি অণু থেকে এনটি অণু বলুক, 10টি অণু বলুক, বা 1 মোল বলুক, যাই বলুক, তুমি সেই হিসেবে বের করবা। তাহলে 1 মোল অণুর এই গতিশক্তি এটা কি হবে? এই যে এই কেটি এর সাথে 1 মোলের জন্য অ্যাভোগাড্রো সংখ্যা গুণ, তো অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে কে সমান যে R/N এ, ওই এন এ এখান থেকে বাদ গিয়ে এটা হয় R2। তো RT, তো এখন এটাও তুমি এই মনে রাখতে পারো ডিরেক্ট, অথবা জাস্ট এখানে একটি অণুর এই গতিশক্তি এটা মনে রাখলে এখানে বাকিগুলো এমনিতেই বের করা যাবে। তো এখন এই যে এই পরবর্তী এইসব সূত্র ওইভাবে মনে রাখার দরকার নেই, বাট এমনিতে জেনে রাখবো যেগুলো কিভাবে আসে। তো আমাদের মেইন সূত্র হচ্ছে একটি অণুর ওই গতিশক্তি, এখান থেকে আমরা বাকিগুলা নিয়ে আসতে পারবো। ওকে, তো এখন আমরা ম্যাথ করি। এখানে বলছে যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ অর্থাৎ এসটিপি তে এই নাইট্রোজেনের ঘনত্ব দেওয়া, এবং এখানে গড় বর্গবেগের বর্গমূল। এই যে গড় বর্গবেগের বর্গমূল, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে সিআরএমএস বেগ। তো এখন এখানে ঘনত্ব দেওয়া, তো এই ঘনত্বের সাথে সিআরএমএস বেগের সূত্রটা কি? এটা বলো, ঘনত্বের সাথে। পি/রুট। এটা হচ্ছে 3p/ρ। তাহলে এখানে 3p হচ্ছে স্বাভাবিক চাপ, অর্থাৎ 1 atm। 1 atm বলতে 101, 325। আর রো তো দেওয়াই 1.25। তাহলে এটা হচ্ছে 493.1328 এত মিটার পার সেকেন্ড। এরপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল অর্থাৎ সিআরএমএস বেগ। তো এখন যদি এখানে তাপমাত্রা বলছে, তাহলে তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে 3RT বাই ক্যাপিটাল এম। তাহলে এখানে 3, আর হচ্ছে 8.314, আর টি হচ্ছে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 373। আর এই নাইট্রোজেনের জন্য এম হচ্ছে 28। এম হচ্ছে 28। তো এখন যেহেতু এখানে নাইট্রোজেন গ্যাস, তো এই নাইট্রোজেন গ্যাস আমাদের দ্বিপরমাণু, একটার জন্য 14 হলে দুইটার জন্য 28, তাহলে এটা হবে 28 গ্রাম, মানে এত কেজি। ওকে, তাহলে এটা হচ্ছে 572.422 এত মিটার পার সেকেন্ড। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ।
ওকে, এখানে বলছে স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ অর্থাৎ সিআরএমএস বেগ এই প্রমাণ চাপ এবং তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। আচ্ছা, স্থির চাপে কোন তাপমাত্রায়, তো চাপ হচ্ছে আমাদের এখানে দুই ক্ষেত্রে সমান, অর্থাৎ আমাদের এখানে এই প্রমাণ চাপ যা হবে আমাদের এই ক্ষেত্রেও চাপ তাই হবে। আচ্ছা, তাহলে এটা যেহেতু চাপ স্থির, তো আমরা যদি এখানে লিখি যে সিআরএমএস ওয়ান, এটা হচ্ছে √3 আর T1 বাই এম। এখন এখানে তো আমাদের একটা গ্যাসের ক্ষেত্রে আমরা এটা বের করব, তো এখানে এম তো ফিক্স। আর সিআরএমএস 2, এটা হচ্ছে 3R T2/m। তো এখন আমাদের বলছে যে এইখানে আমরা যখন প্রমাণ তাপমাত্রাটা নিব, তখন যেটা বর্গবেগ সিআরএমএস বেগ হবে, আর কোন তাপমাত্রায় প্রমাণ তাপমাত্রা সিআরএমএস বেগের অর্ধেক হবে এটা। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারবো যে সিআরএমএস 1 হাফ সিআরএমএস 2। ওকে, তো এখন এইখানে 3R T1/m, এখানে হাফ 3R T2, এখানে হচ্ছে এম। ওকে, তো এখন আমরা যদি এখানে বর্গ করি, তাহলে এখানে 3R/m চলে যাবে, তাহলে এখানে থাকবে T1, এইখানে থাকবে 1/4, এইখানে থাকবে T2। এখন এখানে খেয়াল করো, তাহলে আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী T2 হবে আমাদের প্রমাণ তাপমাত্রা। তাহলে T2 আমাদের যদি প্রমাণ তাপমাত্রা হয়, তাহলে এটা 273 কেলভিন। তো এটা হবে 273/4। তুমি একটা বুঝছো? হ্যাঁ। Okay. এখন এটা বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। ওকে, আমরা এখন এখানে প্রথমে হাইড্রোজেন অণুর ক্ষেত্রে বের করি। হাইড্রোজেন অণুর ক্ষেত্রে যেটা সিআরএমএস অফ হাইড্রোজেন, এটা হচ্ছে 3R T1/m। এখন আমরা যদি এটা হাইড্রোজেন এর ক্ষেত্রে লিখি, তাহলে 3 এর মান তো আমরা জানি। আর এখন T1 হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে 273-এর সাথে যোগ করলে এটা হবে 173। আর এখানে ডিভাইড/m, যেহেতু এটা হাইড্রোজেনের ক্ষেত্রে, তো হাইড্রোজেনের ভর হচ্ছে কত, 2। তাহলে 2 গ্রাম মানে 2 10⁻³ তাহলে এখানে 8.314, এটা হচ্ছে 173, আর এখানে 2 10⁻³। তাহলে আমাদের এই অ্যান্সারটা আসবে এখানে 146837 এত মিটার/সেকেন্ড। ওকে, এখন এটা বলছে যে আহ, এখন এখানে অক্সিজেনের ক্ষেত্রে আমাদের এখানে তাপমাত্রা বের করতে হবে। তাহলে এটা সিআরএমএস অক্সিজেন,
এখন এই যে প্রশ্ন অনুযায়ী হাইড্রোজেনের সিআরএমএস বেগ অক্সিজেনের সিআরএমএস বেগের সমান, তাহলে এটা হচ্ছে 1468। আর আমাদের এখানে T2 এর মান বের করতে হবে। আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 32, 10^3। ওকে, তো এর উপর স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে T2 এর মান আসে 2768 কেলভিন। তো এটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝছো? খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ। এখন এখানে বলছে যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম হাইড্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, আচ্ছা, এখন বলো যে 1 মোল আহ, এই গ্যাসের এই গতিশক্তির সূত্র কি? 3/2 কেটি। না, ওইটা একটি অণুর জন্য। তাহলে এটা হচ্ছে 3RT/2। হ্যাঁ, তো N মোল গ্যাসের এই গতিশক্তি, মানে যদি 1 মোল গ্যাসের এই গতিশক্তি হয় 3/2 RT, তাহলে N মোলের জন্য কি হবে? N গুণ হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে 8.314। টি এর মান 29 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 29 + 273 মানে 302। এখন এখানে এন হচ্ছে মোল সংখ্যা। তো এখন এখানে যেহেতু নাইট্রোজেন গ্যাসের ভর দেওয়া 3 গ্রাম, তাহলে মোল সংখ্যা কি হবে? W/M, অর্থাৎ 3/28। এটা বুঝছো? হুম। তাহলে এটা আসবে 403.526 জুল। এখন এই ম্যাথটা তুমি অন্যভাবে করতে পারো। এখন খেয়াল করো, এখানে এখানে আমাদের ডাব্লিউ সমান দেওয়া 3 গ্রাম। তাহলে আহ এইখানে আমরা জানি এম সমান হচ্ছে 28, যেটা প্রশ্নেও দেয়া আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে 28। তাহলে এখানে মোল সংখ্যা হবে 3/28, এত মোল। এবং তাহলে এখানে পরমাণুর সংখ্যা বা এটা পরমাণু নয়, এটা হবে অণু। এগুলো একটু নিজে নিজে চিন্তা করবা যে এখানে অণুর সংখ্যা এটা কত হবে। যদি এত মোল হয়, তাহলে এইখানে আমাদের এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে এতটা অণু পাওয়া যাবে। ওকে, তো আমরা তো একটু আগে সূত্র শিখলাম। একটি অণুর গতিশক্তির সূত্র কি? একটি অণুর জন্য সূত্র কি?
বলো। একটি অণুর এটা হচ্ছে 3/2 কেটি। হ্যাঁ, তো এখন যদি এখানে একটি অণুর জন্য এই পরিমাণ শক্তি হয়, তো আমাদের যেটা প্রশ্নে, তাহলে এখানে মোট এই গতিশক্তিটা কত হবে? আমাদের প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে একটি অণুর জন্য। তো আমাদের এইখানে আমাদের প্রশ্নে যে পরিমাণ অণু আছে, তাহলে মোট গতিশক্তি আমরা এখানে গুণ করে দিব। ওকে, এখন এখানে গুণ করো, এটা হচ্ছে 3/2। কে এর মান আমরা জানি 1.38, টেন ইনভার্স 23। টি এর মান হচ্ছে 302। আর এইখানে বাকিটা, তাহলে 3/2, 1.38, টেন ইনভার্স 23, এইখানে হচ্ছে 302। 302 এখানে কই থেকে আসছে? ও, টি এর মান 302, আচ্ছা। তারপরে এইখানে আমাদের হচ্ছে 3/28 আছে, এবং এর সাথে গুণ অবস্থায় আছে অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, এখন এগুলা আমাদের সবগুলা এখানে তুমি যদি এখানে কাউন্ট করো, তাহলে 403.42 আসে। তো এখন দেখো, এখন এখানে আমাদের কাউন্ট করলে 403 পয়েন্ট সামথিং, এখানেও 403 পয়েন্ট সামথিং। এখন এখানে 5 2 আর এখানে 4 2 আসছে, কারণ আমরা এখানে অনেকগুলা মান, মানে ভগ্নাংশের ফুল ফর্ম নেই নি আর কি। যেমন r/n তে এখানে আমরা জাস্ট 1.38 নিছি, তুমি যদি এটার পুরো মানটা এখানে নিতা, তাহলে এখানে 5 2 আসতো। এটা বুঝছো? তো এখন এই ম্যাথটা এখানে দুই ভাবেই করা যাবে। মানে আমরা এই মোল সংখ্যা বের করে এক মোলের জন্য যে গতিশক্তি হবে তার সাথে গুণ করে দিলে টোটাল এখানে গতিশক্তি পেয়ে যাব, অথবা এইখানে আমরা ও- আহ, অণুর সংখ্যা বের করে একটি অণুর গতিশক্তির সাথে গুণ করে দিলে মোট গতিশক্তি পেয়ে যাব। দুই ভাবেই করা যাবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি। এই যে প্রতি গ্রাম অণু, এই জিনিসটা তারা কি বোঝায়? বলো। এটা তো একটু আগে লিখে দিলাম, এই যে প্রতি গ্রাম অণু অথবা প্রতি গ্রাম পরমাণু দ্বারা বোঝায় 1 মোল। হ্যাঁ। তাহলে এখানে আমাদের মেইনলি এখানে যে প্রতি গ্রাম অণু, এটা হবে এখন প্রতি গ্রাম অণু। এখানে বলতে যেহেতু 1 মোল বোঝায়, তাহলে আমাদের 1 মোলে যেটা সূত্র 3/2 RT, এটা দিলেই হবে। এখানে টি এর মান হচ্ছে 27, অর্থাৎ 300 কেলভিন। তাহলে এটা হচ্ছে 3741.3 জুল। ওকে, এই চ্যাপ্টারের ম্যাথ গুলো সহজই, এখানে কঠিন ম্যাথ নাই।
তো এখন দেখো, এখন এখানে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি এবং ওই একই তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর মোট গতিশক্তি নির্ণয় করো। 1 মোল অক্সিজেনের মোট গতিশক্তি কত? রৈখিক গতিশক্তি আর হচ্ছে যে মোট গতিশক্তি। আচ্ছা দেখো, আমাদের এই ম্যাথটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, এটা হচ্ছে 3/2 kT। যদি এটা প্রশ্নে আমাদের মেনশন করে দেয় যে রৈখিক গতিশক্তি বের করতে এবং মোট গতিশক্তি বের করতে, তাহলে আমাদের এইখানে একটু চেঞ্জ আসবে। চেঞ্জটা এখানে মূলত হয় স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে। আমরা কি স্বাধীনতার মাত্রা পড়ছিলাম তাপগতিবিদ্যায়? না, স্বাধীনতার মাত্রা তো পড়া হয়নি। আচ্ছা, এটা একটু লিখে নাও। আচ্ছা, আমরা স্বাধীনতার মাত্রা আমরা পড়বো, তবে আজকে এই টপিকটা নাই, বাট এটা এমনিতে লিখে নাও আর কি। এখানে স্বাধীনতার মাত্রা আছে এক এক পারমাণবিক এই গ্যাসের জন্য থ্রি, আর 2 পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে 5, আর বহু পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে 6। এখন যেহেতু এইখানে অক্সিজেন আমাদের দ্বিপারমাণবিক গ্যাস, তো ওই সূত্র থেকে এটা আছে আমাদের মোট গতিশক্তি 5/2 kT আসে। তো এইটা কিভাবে আসে আমরা যখন স্বাধীনতার মাত্রা পড়বো, তখন আমরা এটা কালকের লেকচারে অথবা তার পরের লেকচারে আমরা এটা শিখবো। তবে যদি আমাদের প্রশ্নে শুধুমাত্র গতিশক্তি বের করতে বলে, তাহলে আমরা সবসময় 3/2 kT সূত্রটি ইউজ করবো। বাট যদি এই যে দুইটা টার্মে যদি একই প্রশ্নের মধ্যে মেনশন করে দেয়, তাহলে এখানে স্বাধীনতার মাত্রাটা আসবে। এটা আমাদের, এটা সব ম্যাথে এটা পাবা না, এটা জাস্ট যদি এখন এখানে রৈখিক গতিশক্তি এবং মোট গতিশক্তি যদি মেনশন করে দেয়, তাহলে একটু এখানে ডিফারেন্স হবে আর কি। তো এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যেখানে বের করতে বলছে একটি অক্সিজেন অণুর, আচ্ছা এই যে এখানে স্বাধীনতার মাত্রার সাথে কিন্তু গামার একটা সম্পর্ক আছে, আমরা এটাও দেখবো। এক পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত? 1.67 না? না 1.33? 1.33 সম্ভবত। দ্বি দ্বি- পারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 1.4, আর বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.67। না, উল্টাটা, আমার নিজেরই তো মনে নেই। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে তো 1.4, এটা তো শিওর। আর এক পারমাণবিকের ক্ষেত্রে মেবি 1.33, কারণ গামা সমান হচ্ছে 1+2/8। তাহলে এক পারমাণবিকের ক্ষেত্রে 2/3, 5/3। 5/3টা কত আসে? 5/3 টা কত আসে? 5/3 টা 5/3 টা 5/3 টা কত আসে? 5/3 টা 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 5
1.67। আর বহু পারমাণবিকের ক্ষেত্রে আসবে 6, 1+1/3, 1.33। হ্যাঁ, এখানে বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.33, আর এক পারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 1.67। এগুলো মনে আছে? হুম। আচ্ছা, এই এই যে এই মানগুলা, এগুলো আসে আমাদের মেইনলি এই সূত্র থেকে। এটা আছে গামা এর সাথে এই যে এখানে ডিগ্রি অফ ফ্রিডম, মানে স্মল এফ কে বলা স্বাধীনতার মাত্রা। এটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্ক থেকেই এই মানগুলো আসে। আমরা এগুলা নেক্সট ক্লাসে দেখবো এখন, যে স্বাধীনতার মাত্রা থেকে এগুলো কিভাবে আসে। আচ্ছা, তাহলে এটা হবে 3/2 kt। তাহলে কে এর মান হচ্ছে 1.38। এখন এটা হচ্ছে এখানে কে এর মান 1.38, 10^23, আর এখানে টি এর মান হচ্ছে 303। 1.5, এটা হচ্ছে 1.38, 10^23, আর এটা হচ্ছে 303। তাহলে এটা আসে আমাদের 6.2721 10^21 জুল। আর এখানে মোট যে এই গতিশক্তি, ই, এখন তুমি যদি এখানে সূত্রে যদি এটা বসাও, 3 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে 10.45 -20 জুল। মানে এই যে এখানে 5/2 কেটি সূত্রে যদি এটা বসে। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন বলছে একটি গ্রহের তাপমাত্রা 527 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব দেওয়া, যদি ওই গ্রহ তার বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস ধরে রাখতে সক্ষম হয়, তাহলে ন্যূনতম ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এখন এই প্রশ্নটা পড়ো। ধরো এটা হচ্ছে একটা গ্রহ, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এইটা হচ্ছে তার ধরো যে বায়ুমণ্ডল। আগে এই প্রশ্নের কনসেপ্টটা এটা বুঝো। এই বায়ুমণ্ডলে ধরো যে এখানে অক্সিজেন গ্যাস এখানে আছে, এই বায়ুমণ্ডলে। তো আমরা পরিবেশ রসায়নে এটা পড়ছিলাম যে আমাদের বায়ুমণ্ডল এই যে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার অঞ্চলের মধ্যে এটা থাকে। আচ্ছা, যাই হোক, এখন একটা একটা গ্রহের চারদিকে বায়ুমণ্ডল আছে, আর এখানে বায়ুমণ্ডলে আমাদের গ্যাসগুলো আছে। এখন বলছে যে যদি এই যে আমাদের একটা গ্রহের বায়ুমণ্ডল এই গ্যাসগুলোকে ধরে রাখতে সক্ষম হয়, তাহলে ব্যাসার্ধ বের করতে বলছে। তো আমরা এখানে কোন কনসেপ্ট ইউজ করব? এই যে আমাদের গ্যাসগুলো যে সিআরএমএস বেগ, মানে এই গ্যাসগুলার যে বেগ, এই বেগ নিয়ে তো এখানে এই গ্যাসগুলো তো ছোটাছুটি করবে না এই বায়ুমণ্ডলে। তো এই গ্যাসগুলা কখন পৃথিবীর আকর্ষণে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকবে? যদি তাদের সিআরএমএস বেগ মুক্তি বেগের চেয়ে কম হয়। এটা বুঝছো? যদি মুক্তি বেগের থেকে বেশি হয় তাহলে তো গ্যাস সবগুলো চলে যাবে এই পৃথিবীর আকর্ষণ ত্যাগ করে, কারণ মুক্তি বেগের থেকে বেশি হলে একটা বস্তু তো আর পৃথিবীতে ফিরে আসবে না, ওইটা তো পৃথিবী ছেড়ে চলে যাবে। তাহলে এইখানে আমাদের এখানে যদি থাকতে চায়, তাহলে ন্যূনতম সিআরএমএস বেগ মুক্তি বেগের চেয়ে একটু কম হইতেই হবে যদি এখানে থাকতে চায়। তো আমরা তো একটু কম আমরা কিভাবে ধরে নিব? আমরা একটু কম বলতে সমানই এখানে ধরে নিব আসলে। এটা বুঝছো? এটা বুঝছো? এই
কনসেপ্টটা? হ্যাঁ, বুঝছি। তো এখন এখানে আমাদের গ্যাসের বেগ মুক্তি বেগের চেয়ে বেশি হওয়া যাবে না, কারণ মুক্তি বেগের থেকে বেশি হলে তো গ্যাসগুলো চলে যাবে। এই মুক্তি বেগের চেয়ে কম হইতে হবে, বাট আমরা মুক্তি বেগের থেকে কম এখানে ধরে না নিয়ে এখানে মুক্তি বেগের মানে সমান হইলেই আমরা ধরে নেবো যে গ্যাসগুলো থাকবে আর কি। ওকে, তো আমাদের মুক্তি বেগের সূত্র কি? √2 GR, এটা মনে আছে? আছে। ওকে, তো এখন আমরা এখান থেকে লিখতে পারি এই যে GM/R²। তাহলে জি এর জায়গায় GM/R² লিখলে এখানে হবে 2 GM/R। এইটা এটা হচ্ছে মুক্তিবেগ। আর এইখানে আমাদের মুক্তিবেগ VE, এটা আমাদের কোন বেগের সমান হইতে হবে? CRMS বেগের সমান হইতে হবে। তাহলে 2 GM/R, এইটা আমাদের CRMS বেগের, অর্থাৎ 3RT/M এর সমান হইতে হবে। ওকে, এখন এই গ্রহের আমাদের ঘনত্ব দেওয়া, তাহলে ব্যাসার্ধ এখানে বের করতে হবে। তো এখানে রুট রুট বাদ দিলে, এখানে রুট রুট বাদ, তাহলে এখানে 2 GR। আর এম সমান কি, এই যে গ্রহের ভর সমান হবে ρ × V না? এম সমান ρ × V, ρ × V সমান এইখানে 3RT/M। আচ্ছা, এই আর আর এই আর কিন্তু সেম না। আচ্ছা, আমি এই দুইটাকে একটু ভিন্নভাবে লিখি। এইটা R ড্যাশ লিখি, কারণ এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর এই যে আমাদের ডান দিকের যেটা আর, এটা কি? এটা হচ্ছে কিন্তু ওই যে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এই দুইটা আবার এখানে গুলাই ফেলা যাবে না কিন্তু। তাহলে এখানে 2G/R ড্যাশ রো। তো এখন একটা গ্রহ যদি গোলাকার হয়, তাহলে তার ভি, এটা কি হবে? 4/3πR³। তো এখানে আর বলতে R ড্যাশ, তাহলে এখানে এটা বুঝছো? আর এইখানে আমাদের আর এর মান হচ্ছে 8.314। তারপর টি এর মান এখানে 527 প্লাস 273 মানে 800। আর এম কত? এম হচ্ছে, যেহেতু এটা আমাদের অক্সিজেন গ্যাস, তাহলে এটা 32 × 10⁻³ কারণ এই সূত্রে আমাদের এটা কেজি এককে লিখতে হবে। তো এখানে জি এর মান তো দেওয়া, এখানে জি এর মান তো মুখস্থ রাখতে হবে, মহাকর্ষ থেকে পড়ছি। আর এই যে আমাদের আর ড্যাশ অর্থাৎ ব্যাসার্ধ বের করতে হবে। আর সবকিছু তো দেওয়া আছে, যে রো এর মানও তো এখানে দেওয়া আছে। এটা বুঝছো এই ম্যাথটা? বুঝছি। ওকে, এই ম্যাথটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর কি, কারণ এই যে এই বায়ুমণ্ডল থাকবে যদি না তার বেগটা মানে আমাদের এই বায়ুর বেগ আহ, ওই পৃথিবীর মুক্তিবেগের থেকে কম হয়। মানে বাট আমরা যদি সবচেয়ে ন্যূনতম কেসটা যদি বিবেচনা করি, তাহলে এই দুটাকে সমান ধরে আমাদের আর কি এখানে বের করতে হবে। তো এখানে R ড্যাশ আর এখানে R³ তাহলে থাকবে এখানে আমাদের 2। জি এর মান হচ্ছে 6.67 10⁻11, আমরা তো এটা জানি। আর তাহলে এখানে রো এর মান এখানে কত দেবো? রো এর মান দাও 5.5 10⁻³ না 10 তারপরে 4/3 পাই। আর থাকবে এখানে R ড্যাশ²। আর এ- এই জায়গাতে বাকি এখানে মানগুলো তো সবগুলোই দেয়া। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আর ড্যাশের মান, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আসবে 4.51 × 10⁵ এইটা আসবে অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথের কনসেপ্টটা, তারপর মুক্তিবেগের যে সূত্র, তারপর আমাদের CRMS বেগের সূত্র দিয়ে তারপর সবগুলো মান এখানে বসিয়ে দিলে ম্যাথটা হয়ে যাবে। এটা ক্লিয়ার? তো এখন এইগুলা হ্যাঁ। আমরা যেগুলো সূত্র আজকে শিখলাম, এগুলো অবশ্যই নিজের হাতে প্র্যাকটিস করবা, কারণ এই সূত্রগুলো থেকে ক নম্বরের প্রশ্ন আসে। আর এই এই ম্যাথ গুলো প্র্যাকটিস করবা, আর এই সূত্রের উপর ভিত্তি করে তোমার বইয়ে দেখবা যে আরো অনেক ম্যাথ আছে, বা MCQ প্র্যাকটিস করবা। আমরা
নেক্সট দিন এখানে বাকি টপিক গুলো আমরা পড়বো। ওকে, তো আজকে এখানে থাক।